চান্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগ। তোমরা নিশ্চয়ই ভালো আছো। করোনার ভয়াবহ প্রভাব বিশ্বের সর্বত্র কেমন খারাপ প্রভাব ফেলছে তোমরা দেখছো। প্রতিনিয়ত আমরা কত খারাপ খবর শুনছি, অনেককে হারিয়ে যেতে দেখছি আমরা। এমনকি আমাদের প্রতিবেশী দেশে এর প্রভাব কতটা ভয়ঙ্কর রূপে দেখা দিচ্ছে। সুতরাং প্রথমেই তোমাদেরকে আমি করোনার এই প্রভাব থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে তোমরা চলবে, এটা প্রথমেই আমি বলছি, তোমাদেরকে সতর্ক করছি। আমরা গত ক্লাসগুলায় পরপর কতগুলো লেকচারে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এর বেশ কিছু শিক্ষণফল নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকেই লক্ষ্য করে থাকবে, ধরো কোনো দুর্ঘটনায় কেউ পতিত হলো, ফ্র্যাকচার হলো, হাড় ভেঙেছে, সেই সম্পর্কে তথ্য জানতে ঠিক অনেক আগে থেকেই আমরা দেখব যে অনেক আগে থেকেই মানুষ যখন ডাক্তারের কাছে গিয়েছে, চিকিৎসকের কাছে গিয়েছে, চিকিৎসক নিশ্চিত হবার জন্য, সুনিশ্চিত হবার জন্য কি করলেন, বলতে যে একটা কিছু করে আসো, এবং তারপর রিপোর্টটা নিয়ে আসো, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারদের কথা মতো রোগীর লোকজন ঠিক এটা নিয়ে আসতো। তাহলে আজকের পাঠের বিষয় কি হবে তোমরা মোটামুটি বুঝতে পারছো। আজকের পাঠের বিষয় হবে কিন্তু এক্স-রে সম্পর্কিত বিষয়। এক্স-রে অর্থাৎ আজকের পাঠের বিষয় হবে শিক্ষণফল 11, এক্স-রে উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা। শিক্ষণফল 11, এক্স-রে উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। এক্স-রে উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। হঠাৎ করেই কিন্তু আমরা দেখব যে বিজ্ঞানের যে আবিষ্কারগুলা, মানে ঊনবিংশ শতাব্দীর একদম শেষ দিকটায় আমরা দেখব 1895 সালে আকস্মিকভাবে বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী উইলহেম রঞ্জন, জার্মান বিজ্ঞানী জার্মান পদার্থবিজ্ঞানী রঞ্জন রঞ্জন 1895 সালে উনি লক্ষ্য করলেন, উনি ক্যাথোড রশ্মি নিয়ে কাজ করছিলেন। ক্যাথোড রশ্মি তোমরা জানো, এটা ইলেকট্রনের স্রোত ছাড়া কিছু নয়। ক্যাথোড রশ্মি নিয়ে উনি কাজ করছিলেন। উনি দেখলেন ক্যাথোড রশ্মি যখন বেরিয়াম প্লাটিনোসায়ানাইড আবৃত একটা পর্দার কাছাকাছি বেরিয়াম প্লাটিনোসায়ানাইড ঢাকা একটা বস্তুর কাছাকাছি পর্দায় উনি দেখলেন যে প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে, মানে লাইট সৃষ্টি হচ্ছে, রেডিয়েশন, প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে, জল জল করছে, এরকম একটা অবস্থা উনি দেখলেন। অর্থাৎ পরীক্ষণের ওনার পরীক্ষা পদ্ধতির একটা পর্যায়ে উনি এটা লক্ষ্য করলেন। পরে বেরিয়াম প্লাটিনোসায়ানাইডটাকে উনি যখন কালো কাপড় দিয়ে ঢেকে দিলেন, তাও কিন্তু উনি পর্দায় এরকম প্রতিপ্রভা দেখতে পেলেন। তখন উনি বললেন যে ক্যাথোড রশ্মি যখন বস্তু মানে ধাতব পদার্থটার উপর পড়ছে,
বেরিলিয়াম, প্লাটিনাম, সায়ানাইড ঢাকা যে ধাতব পদার্থ বস্তু আমরা যাকে বলেছিলাম, তার উপর যখন পড়ছে তখন তার থেকে এক ধরনের অজানা রশ্মি বেরোচ্ছে। অজানা আমরা গণিতে অঙ্কে জানি, অজানা যে কোনো রাশির নাম, রাশির মানটা কিন্তু ধরে নিতে হয় এক্স। 1895 সাল, এখন থেকে দেখো 100 প্রায় 25-26 বছর আগের কথা, তখন উনি এটা লক্ষ্য করেছিলেন। কিন্তু তখন এই বিষয়টা অজানাই ছিল। এখন আমরা অনেক কিছুই জানি, এর বিষয়টা আমরা জানি। তো উনি দেখলেন যে ক্যাথোড রশ্মি যখন ধাতব পদার্থের উপর পড়ছে তখন ধাতব পদার্থ থেকে উচ্চ বেতন ক্ষমতা সম্পন্ন এক ধরনের রশ্মি বেরোচ্ছে। এই রশ্মিটার নামই হলো এক্স রশ্মি, এবং ওনার নামটা স্মরণ করে রাখার জন্য এই রশ্মিটাকে বলা হলো রঞ্জেন রশ্মি। যেহেতু বিজ্ঞানী রঞ্জেন এই বিষয়টা লক্ষ্য করেছিলেন, ওনার দৃষ্টিতেই প্রথম বিষয়টা আসলো, উনি প্রথম এটা অবজার্ভ করলেন, যার জন্য ওনার নাম অনুসারে এক্স রশ্মির আরেকটা নাম কিন্তু রঞ্জেন রশ্মি বা রঞ্জন রশ্মি। তাহলে আজকের পাঠের বিষয় কিন্তু হচ্ছে এই এক্স রশ্মি বা রঞ্জন রশ্মির উৎপাদন প্রক্রিয়া, কিভাবে আমরা এটা উৎপাদন করব। আমরা দেখব ক্যাথোড রশ্মি যখন দ্রুত বেগে, খুব তাড়াতাড়ি করে দ্রুত বেগে ধাতব পদার্থের উপর পড়ছে, তখন ধাতব পদার্থ থেকে এক্স রশ্মি বা রঞ্জন রশ্মি বেরিয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করলে। এবং এই রঞ্জন রশ্মি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ে পড়েছি তাড়িৎচুম্বক বিকিরণ বা বর্ণালী। ওখানে দেখছি এই বর্ণালীর যে অংশগুলা, অর্থাৎ রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান রশ্মি, দৃশ্যমান তরঙ্গ, তারপর হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত তরঙ্গ, এক্স রশ্মি, গামা রশ্মি ওখানে আমরা পেয়েছিলাম কিন্তু। এবং বিভিন্ন এর যে অংশগুলো, তাড়িৎচুম্বকীয় বিকিরণ বর্ণালী বিভিন্ন অংশগুলো আমরা বৈশিষ্ট্য ওখানে আলোচনা করেছিলাম, ব্যবহার আলোচনা করেছি আমরা। ওখানে আমরা দেখেছি যে এক্স রশ্মি তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডার, মানে 10⁻⁻10 মিটার এই অর্ডার। এবং তার কম্পাঙ্ক f, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কম্পাঙ্ক f আমরা দেখব 10⁻18 থেকে 18 হার্টজ থেকে 10⁻19 হার্টজ। এক্স রশ্মি সম্পর্কে কিন্তু আমরা ওখানে পড়ে আসছি। এখন এক্স রশ্মি উৎপাদন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এইটুকু জিনিস আমরা আগেই মোটামুটি জানি। তাহলে মোটামুটি যে জিনিসটা জানি এটা সম্পর্কে আমরা আলোচনা করলে এটা সম্পর্কে যে কৌতূহলটা অনেকখানি আমাদের কিন্তু মিটে যাবে। এখন আমরা এক্স রশ্মি উৎপাদন প্রক্রিয়ায় যাব, কিভাবে এক্স রশ্মি উৎপাদিত হবে। এক্স রশ্মি উৎপাদনের 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে গ্যাস নল পদ্ধতি, আরেকটা বিটাট্রন পদ্ধতি, আর একটা হচ্ছে কোলিজ নল পদ্ধতি। এক্স রশ্মি উৎপাদনের পদ্ধতি 3টা। গ্যাস নল পদ্ধতি, কোলিজ নল পদ্ধতি। বিটাট্রন পদ্ধতি। আমরা কোলিজ নল পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে 1895 সালে যে এক্স রশ্মি আবিষ্কার হয়েছে, এটা উৎপাদন প্রক্রিয়ায় আসলো কোলিজ নল পদ্ধতি। এটা হলো 1913 সালের পদ্ধতি। 1913 সালে বিজ্ঞানী কোলিজ এই কাজটা করেছেন, জন্য এটাকে বলা হচ্ছে বিজ্ঞানী কোলিজের নাম অনুসারে কোলিজ।
সালে এই পদ্ধতিকে বলে পলিজ নল পদ্ধতি। পলিজ নল পদ্ধতিতে কি থাকছে, কোয়ার্টজ নলেজ, কোয়ার্টজের তৈরি, কোয়ার্টজ মানে এক প্রকার কাজ। আমরা দেখেছিলাম যে তিনটা পদ্ধতির মধ্যে পলিজ নল পদ্ধতি বিজ্ঞানী কুলিস আবিষ্কার করেছেন 1913 সালে, এবং এটা একটা কোয়ার্টজ কাচের তৈরি। এর এক পাশে আছে অ্যানোড, যাকে বলছি আপনার টার্গেট, ধাতব পদার্থের তৈরি। টার্গেট, যাকে অ্যানোড বলছি। আর একটা হচ্ছে ক্যাথোড, এর মধ্যে একটা ফিলামেন্ট আছে, এবং ক্যাথোডটা অন্তস্থ সজ্জা আছে, এর মধ্যে একটা ব্যাটারি আছে সিস্টেমটা। এর মধ্যে আমরা তড়িৎ প্রবাহের ভোল্টেজের মানকে আমরা পরিবর্তন করতে পারি, বিভব পার্থক্য অন্তস্থভাবে পরিবর্তন করতে পারি। এবং এখান থেকে আমরা দেখব এখানে একটা উচ্চ বিভব পার্থক্য থাকে, কত অনেক উচ্চ বিভব পার্থক্য এখানে দেব আমরা। এবং এখানে এই নলটার, গ্যাস নলের ভিতরে বায়ুমণ্ডলের চাপ 10⁻³ মিলিমিটার থেকে 10⁻⁴ মিলিমিটার পারদ চাপ আমরা দেব। অর্থাৎ নিম্নচাপে এতে যদি আমরা উচ্চ ভোল্টেজ প্রয়োগ করি, ভোল্টেজটা কত, 30,000 থেকে 40,000 ভোল্ট, অনেক উচ্চ বিভব পার্থক্য এখানে যদি প্রয়োগ করি, তখন আমরা দেখব এইটার মধ্যে যে তখন বিভব পার্থক্য পরিবর্তন করব, ফিলামেন্ট উত্তপ্ত হবে। এখানে তাপীয় নিঃসরণ হবে ইলেকট্রনের তাপীয় নিঃসরণ। আমরা জানি তাপ, ধাতব পদার্থকে যখন উত্তপ্ত করা হয় তখন তার থেকে ইলেকট্রন নিঃসরণ হয়, তাকে বলে তাপীয় নিঃসরণ। এবং এখানে যে নিঃসৃত ইলেকট্রন বেরিয়ে আসবে থাকবে, ধরো ইলেকট্রন বেরিয়ে আসলো, ইলেকট্রন বেরিয়ে আসার পরে এই বিভব পার্থক্য এখানে প্রয়োগ করছি আমরা। অর্থাৎ ইলেকট্রন একটা উচ্চ বিভব পার্থক্যের মধ্যে পড়েছে, উচ্চ প্রভাবের মধ্যে পড়েছে। কি হবে, ইলেকট্রন খুব অতিরিক্ত বেগ পাবে, খুব দ্রুত বেগ পাবে। অর্থাৎ তার মধ্যে যখন অতিরিক্ত বেগ পাবে, অর্থাৎ দ্রুত বেগে যখন ইলেকট্রন চলবে এবং চলার পরে ইলেকট্রন যখন ধাতব পদার্থকে আঘাত করবে, কি হবে, ধাতব পদার্থ অর্থাৎ সাধারণ যে ইলেকট্রন তাপীয় নিঃসরণের ফলে যে ইলেকট্রনটা আসলো, সেই ইলেকট্রনটা অতিরিক্ত বেগ থাকার কারণে এর গতিশক্তি অনেক বৃদ্ধি পাবে। অর্থাৎ যে ইলেকট্রন তাপীয় নিঃসরণের ফলে যে ইলেকট্রন বেরোলো, তার গতিশক্তি কিন্তু অনেকখানি বেশি হবে। এই দ্রুত গতি ইলেকট্রন গতিশক্তি অনেক বেশি মানের গতিশক্তিতে সে যখন টার্গেট বা অ্যানোডকে যখন আঘাত করবে, তখন আমরা দেখব অ্যানোড থেকে অজানা রশ্মি। সেই অজানা রশ্মিটাকে বলছি আমরা এক্স রশ্মি। আমি আবারও বলি, পলিজ নল পদ্ধতিতে কোয়ার্টজ কাচের তৈরি একটা নল, আমরা দুই দিকে পাশাপাশি দুটো নল দেখছি। এক পাশে থাকছে অ্যানোড বা টার্গেট, আরেক পাশে থাকছে ক্যাথোড, এবং ক্যাথোডের মধ্যে একটা ফিলামেন্ট থাকছে। অন্তস্থ ব্যবস্থার সাহায্যে এই ফিলামেন্টটাকে উত্তপ্ত করা হয়, এবং উত্তপ্ত করলে পরে এখান থেকে ইলেকট্রন বেরোবে। ইলেকট্রন বেরোবার পরে ইলেকট্রনটাকে
অ্যানোড এবং ক্যাথোডের মাঝে যে উচ্চ বিভব পার্থক্য 30,000 থেকে 40,000 ভোল্ট, এবং এর মধ্যে বায়ুমণ্ডলের চাপ থাকবে কম, নিম্ন চাপ 10⁻³ মিলিমিটার থেকে 10⁻⁴ মিলিমিটার। আমরা জানি সাধারণ বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 760 মিলিমিটার, আর এটা দেখো 1000 ভাগের 1 থেকে 10,000 ভাগের 1 মিলিমিটার। খুব নিম্ন চাপে ইলেকট্রন যখন অতিরিক্ত বেগে, দ্রুত বেগে টার্গেটকে আঘাত করবে, এবং ইলেকট্রনের গতিশক্তি তখন খুব বেশি থাকবে। ইলেকট্রনের গতিশক্তি কি হবে? ধাতব পদার্থ থেকে ধাতব পদার্থ প্রাপ্ত হবে, ইলেকট্রনের গতিশক্তি শেয়ার হবে এখানে, এবং এর কারণেই আমরা দেখব ধাতব পদার্থ থেকে অজানা রশ্মি বেরোবে, সেই রশ্মিটার নাম হচ্ছে এক্স রশ্মি। এখন এখানে আমাদের একটা কথা কিন্তু বলা দরকার। আমরা দেখি পরমাণু সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন, এটা অল্প একটু তাপ পেলেই কিন্তু, অল্প একটু শক্তি পেলেই কিন্তু বেরিয়ে যায়। কিন্তু এক্স রশ্মির যে ইলেকট্রন, এটা কিন্তু সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন নয়, কিন্তু এটা হচ্ছে একদম ভিতরের কক্ষপথের থেকে। অর্থাৎ আমরা জানি কক্ষপথগুলোর প্রথম কক্ষপথকে বলছি আমরা কে, দ্বিতীয় কক্ষপথকে বলছি এল, কে এল এম এন ইত্যাদি ইত্যাদি। তাহলে এক্স রে কিন্তু একদম ভিতরের কক্ষপথের ইলেকট্রন কে বের করে নেয়। নিউক্লিয়াস, আমরা যদি স্ট্রাকচারটা দেখি, পরমাণু নিঃসরণ ভূত তত্ত্ব থেকে দেখেছি, ভূত তত্ত্ব থেকে আমরা দেখেছি সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বেরিয়ে যায়। কিন্তু এক্স রে ইলেকট্রন কি করে? সেই ইলেকট্রন দ্রুত বেগে এসে একদম ইনারমোস্ট, মানে একদম ভিতরের কক্ষপথের একটা ইলেকট্রনকে বের করে নেয়। বের করে নিলে লেভেল তো খালি থাকতে পারে না, উপরের কক্ষপথ থেকে তখন একটা ইলেকট্রন ধরো এই জায়গাটা পূর্ণ করবে, তখনই এক্স রশ্মি বেরোবে। যার জন্য এক্স রে ভেদন ক্ষমতা খুব খুব বেশি হয়। অর্থাৎ বোর তত্ত্বের যে পরমাণু নিঃসরণ আর এক্স রে বোর তত্ত্বেও দেখা যায় উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ থেকে ইলেকট্রন যখন আসে তখন কিন্তু শক্তি বেড়ে যায়। সেই শক্তির পরিমাণ কিন্তু খুব কম, যেহেতু সর্ববহিস্থ কক্ষপথ থেকে বিষয়টা আসছে। আর ভিতরের কক্ষপথ থেকে আমাদের খুব শক্তি প্রয়োগ করে, জোর প্রয়োগ করে ইলেকট্রনকে বের করা হচ্ছে, এই যে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন এসে, যার জন্য এক্স রে শক্তিটা অনেকখানি বেশি হয়, এক্স রে ভেদন ক্ষমতা অনেকখানি বেশি হয়। এই পার্থক্যটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে, আমাদের বুঝতে হবে কিন্তু এই পার্থক্যটা, সাধারণ মানে বোর তত্ত্বের নিঃসরণ এবং এক্স রে নিঃসরণ, এই দুটার পার্থক্যটা। তাহলে কি হচ্ছে, আমরা দেখি যে ইলেকট্রনের চার্জ যদি ই হয়, তার বিভব শক্তি যদি ভি হয়, তার গতিশক্তি কে সমান হবে ইভি। এবং এই গতিশক্তির কারণে যে এক্স রে বেরোচ্ছে তার কম্পাঙ্ক যদি এফ হয়, তাহলে এটা সমান আমরা বলবো এস এফ। তাহলে ম্যাক্সিমাম শক্তি নিয়ে বেরোয় যাচ্ছে। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আমরা জানি, যার মান হচ্ছে 6.63 into 10 to the power minus 34, 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। আমরা জানি এফ হচ্ছে সর্বাধিক কম্পাঙ্কের নিঃসৃত ফোটন বা এক্স রশ্মির কম্পাঙ্ক। আমরা এইচ, যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় আমরা বলবো এটা সি বাই ল্যামডা মিন। অর্থাৎ যেখানে কম্পাঙ্ক বেশি সেখানে তরঙ্গ দৈর্ঘ্য হবে সর্বনিম্ন, তাহলে ল্যামডা মিন। তাহলে কে সমান ইভিও বলতে পারি, এইচ এফ ম্যাক্স বলতে পারি, এইচ সি বাই ল্যামডা মিন বলতে পারি। এখান থেকে আমরা নিশ্চিত যে এক্স রশ্মির আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলতে পারি, কম্পাঙ্ক বের করে ফেলতে পারি, ইত্যাদি ইত্যাদি। এই গাণিতিক সমস্যা আমরা বিষয়টা কিন্তু করতে পারি। আমাদের মনে রাখতে হবে ইলেকট্রনের গতিশক্তিটা পুরোটাই কিন্তু কি হচ্ছে, এক্স রশ্মির শক্তিতে হিসাবে বেরিয়ে যাচ্ছে, বা কোয়ান্টাম শক্তি হিসেবে বেরিয়ে যাচ্ছে, যাকে বলছি আমরা এইচ এফ, যেটা বিজ্ঞানী প্লাঙ্ক বলেছিলেন, ই সমান এইচ এফ। তাহলে কে সমান হবে ইভি। এখানে আরো বলতে হবে, আমাদের মনে রাখতে হবে যে এখানে যে নিশ্চিত ইলেকট্রন হয়েছে তাপীয় নিঃসরণ, তাপীয় নিঃসরণ থেকে যে শক্তিটা আসছে এটাকে কিন্তু আমরা নেগলিজিবল বা আমরা অগ্রাহ্য করব। আমরা ধরবো ইলেকট্রনের শক্তি ইভি, তাপীয় নিঃসরণ শক্তি খুব কম হবে, এর পুরোটাই কিন্তু হচ্ছে এক্স রশ্মির শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। এই দুটো বিষয় মনে রাখলেই আমাদের এক্স রশ্মি সম্পর্কে এই বিষয়গুলো ব্যাখ্যা করা সহজ হবে। তাহলে কলিতল পদ্ধতি হচ্ছে এই, যেটা এক্স রশ্মি উৎপাদনের পদ্ধতি বলেছি। তাহলে ল্যামডা মিন সমান এইচ সি বাই ইবি হবে,
ল্যামডা মিন সমান হবে HC/EV, আমরা এখান থেকে বলতে পারবো ল্যামডা মিন সমান হচ্ছে HC/EV। তাহলে পদ্ধতিটা আমরা জেনে নিলাম। এখন ধরো এক্স রশ্মির দু প্রকারের এক্স রশ্মি আছে। বিভব পার্থক্য এনোড এবং ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য যখন কম হবে সেই এক্স রশ্মিটাকে বলবো আমরা কোমল এক্স রে। আর এখানে বিভব পার্থক্য যখন আমরা খুব বেশি নেব তখন যে এক্স রশ্মি হবে তাকে বলবো আমরা কঠিন এক্স রে, এটা খুব শক্তিশালী এক্স রে। এক্স রশ্মি মূলত দু প্রকার, একটা হচ্ছে কোমল এক্স রে আর একটা হচ্ছে কঠিন এক্স রে। উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে, অথবা উৎপাদন পদ্ধতিতে যখন আমরা বিভব পার্থক্যটার মানটা কম বেশি করব তখনই আমরা কোমল কঠিন এক্স রশ্মি পেয়ে যাব। এবং এক্স রশ্মির ধর্ম কি আমরা মোটামুটি কিন্তু জানি যে এক্স রশ্মি খুব শক্তিশালী, তো এটা শক্তিশালী বিধায় এক্স রশ্মি কিন্তু সরল রেখায় চলে। এক্স রশ্মির ধর্ম এক নম্বর সরল রেখায় চলে। তারপর এর তরঙ্গ দৈর্ঘ্য খুব কম, খুব কম, আমরা দেখলাম কত অ্যাংস্ট্রম অর্ডার। এবং এর কম্পাঙ্ক অনেক বেশি, আমরা দেখেছি 10⁻19 হার্টজ থেকে 18 হার্টজ থেকে 10⁻19 হার্টজ তরঙ্গ দৈর্ঘ্য। তারপর এটা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, আমরা দেখেছি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। তারপর এটা বেরিয়াম প্লাটিনোসায়ানাইড, বেরিয়াম প্লাটিনোসায়ানাইড প্রতিপ্রভা সৃষ্টি করে। এর কম্পাঙ্কের ব্যাগ কত? এর ব্যাগ হচ্ছে আলোকের ব্যাগের সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আলোকের বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু এক্স রশ্মি পালন করবে। হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই বৈশিষ্ট্য কিন্তু সম্পন্ন এক্স রশ্মি। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য সম্পন্ন। আরেকটা বিষয় আমরা দেখব, এক্স রশ্মি যখন ধাতব পদার্থের উপর পড়বে তখন আলোক তড়িৎ ক্রিয়া নামে, আমরা পরবর্তী শিক্ষণফলে আমরা যাব যে আলোক তড়িৎ ক্রিয়া আমরা দেখব। অর্থাৎ এক্স রশ্মি যখন ধাতব পদার্থের উপর পড়বে উল্টা কাজটা হবে, আলোক তড়িৎ ক্রিয়া সৃষ্টি হবে। মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক্স রশ্মির বৈশিষ্ট্য। এবং এক্স রশ্মি দেখব যে চুম্বক ক্ষেত্র দ্বারা কিন্তু একটু প্রভাবিত হবে। এইবার এক্স রশ্মির ব্যবহার বিভিন্ন জায়গায়, যেমন চিকিৎসা ক্ষেত্রে তার ব্যবহার আছে। তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করবে, বিভিন্ন বই থেকে তোমরা টুকে নেবে তথ্যগুলা, কারণ অবজেক্টিভের জন্য এটা খুব কাজে আসবে চিকিৎসা ক্ষেত্রে। তারপর হচ্ছে গবেষণায়, শিল্প ক্ষেত্রে, গোয়েন্দা শাখায়। এই চারটা জায়গায় ব্যবহার হয় চিকিৎসা ক্ষেত্রে। আমরা যেটা প্রথমে শুরু করেছিলাম, ভেঙে যাওয়া হাড়, তারপর ডিসপ্লেস বিচ্যুত হয়ে যাওয়া হাড়, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে কোথাও কোনো প্রবলেমের বিষয়টা নির্ণয় করতে চিকিৎসকরা ব্যবহার করছে এক্স রশ্মি। গবেষণায় আমরা দেখব ক্যালাস পরীক্ষায় এক্স রশ্মি ব্যবহার হয়। শিল্পক্ষেত্রে বিভিন্ন লজেন্স থেকে শুরু করে টপি এগুলার মূল্যমান নির্ধারণ করতে, তারপর ধরো ধাতব ঝালাই, সূক্ষ্ম ধাতব ঝালাইয়ের কোথায় কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা এই বিষয়গুলো দেখতে। আর গোয়েন্দা শাখায় তো আমরা দেখছি
এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র, যে বাক্সের মধ্যে কোথাও লুকানো কোনো কিছু আছে কিনা, এমনকি মানবদের কোথাও কোনো কিছু লুকিয়ে আনা হয়েছে কিনা আমরা দেখেছি যে বিমানবন্দরে এটা পরীক্ষা করা হয়। বিভিন্ন রকম বহির্গমন জায়গাটায় এটা ব্যবহার করা হয়। কিন্তু তাহলে এক্সরের বহুবিধ ব্যবহার আছে, মেইনলি 4টা জায়গায় ব্যবহারটা আমরা দেখব। তারপরে কিন্তু হচ্ছে এক্স রশ্মির যে একক রঞ্জেন, আমরা রঞ্জেন কাকে বলবো? এক্স রশ্মির একক হচ্ছে রঞ্জেন। আমরা দেখেছি রঞ্জেন কাকে বলছি। রঞ্জেন কাকে বলছি? মানে যে পরিমাণ এক্স-রে প্রতি কিলোগ্রাম বায়ুতে 2.45 into 10 to the power minus 4 coulomb, 10 to the minus 4 coulomb আধান উৎপন্ন করে তাকে এক রঞ্জন। যে পরিমাণ এক্স-রে প্রতি কিলোগ্রাম বায়ুতে 2.45 into 10 to the power minus 4 coulomb আধান উৎপন্ন করে তাকে বলছি আমরা এক রঞ্জন। এবার আমরা ছোট্ট একটা গাণিতিক সমস্যা নিই। ছোট্ট গাণিতিক সমস্যা, যে একটি এক্স-রে নলে 50 কেবি 50 কিলোভোল্ট বিভব পার্থক্য দেওয়া হলো। এবং ইলেকট্রন ইলেকট্রনকে আঘাত করতে দেওয়া হলো। আমরা চিন্তা করবো যে শক্তিটা পুরোটাই এক্স রশ্মিতে গিয়েছে, নিশ্চিত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আমরা জানি ল্যামডা মিন সমান hc/ev হবে। ল্যামডা মিন সমান hc/ev। আমরা জানি h এর মান হচ্ছে 6.63 into 10 to the power minus 34। c আলোকের বেগ 3 into 10 to the power 8। ইলেকট্রন চার্জ e হচ্ছে 1.6 into 10 inverse 19 coulomb। v 50 কিলোভোল্ট 50 into 10 to the power 3 মিটার হবে। এটার মানটা ক্যালকুলেট করলে আমরা ইজিলি পাবো 0.248 into 10 to the power minus 10 মিটার, যাকে বলছে 0.248। এরকম অসংখ্য তোমরা সমস্যা করতে পারো। তাহলে এক্স-রে নিয়ে আমরা আলোচনা করেছি, এক্স-রে বিভিন্ন তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রারম্ভিকভাবে বলেছিলাম যে আসলে এক্স রশ্মিটা কি। বিজ্ঞানী রঞ্জেন লক্ষ্য করেছেন 1895 সালে। তারপরে আমরা দেখেছি এক্স উৎপাদনের পদ্ধতি 3টা আছে, বিটাটন পদ্ধতি, অরিজিনাল পদ্ধতি আমরা দেখেছি। তারপরে আমরা দেখেছি আমরা যে 3টা পদ্ধতির মধ্যে আমরা অরিজিনাল পদ্ধতিটা আলোচনা করেছি, যেটা 1913 সালে বিজ্ঞানী কোরিস বের করেছেন। এবং অরিজিনাল পদ্ধতি থেকে আমরা দেখেছি যে ল্যামডা মিন সমান হচ্ছে hc/ev হবে। আমরা এক্স রশ্মির ধর্ম আলোচনা করেছি, ব্যবহার আলোচনা করেছি।
তারপর গাণিতিক সমস্যা আলোচনা করবার আগে আমরা আবার রঞ্জনের সংজ্ঞাটা দিয়েছি। তোমরা অবজেক্টিভের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে, সাবজেক্টিভের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে। বিভিন্ন বই থেকে কিন্তু তথ্যগুলো তোমরা টুকে রাখবে, কিন্তু এটা সহযোগিতা নিয়ে তোমরা সামনের দিকটা অর্থাৎ ভালোভাবে কিন্তু প্রস্তুতিটা নাও, এবং এই করোনা মহামারী থেকে রক্ষার জন্য কিন্তু তোমরা সচেষ্ট থাকবে। সবাই ভালো থেকো।